আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অংশীদার ব্যবসার হিসাব নিয়ে আজকে ডিসকাস করব। আজকে আমরা হচ্ছে অংশীদার ব্যবসার যতগুলো এমসিকিউ সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করার চেষ্টা করব। আমরা জানি এই চ্যাপ্টারটা হচ্ছে অনেকের কাছে বেশ ভীতিকর একটা চ্যাপ্টার। আমাদের কিছুদিন পরে আমাদের এক্সাম, সো এই চ্যাপ্টারে হয়তো বা অনেকে স্কিপ করার চিন্তা করছেন, সিকিউ করবেন না, বাট মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা স্কিপ করতে পারি সিকিউ, কিন্তু এমসিকিউ স্কিপ করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি অন এভারেজ ধরি মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, মিনিমাম 5টা এমসিকিউ। আর এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে অনেকগুলো বেশ কিছু ম্যাথ আছে, অনুপাতের, সো সেগুলো সহ আজকে আমরা দেখার চেষ্টা করবো। যারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা। আমরা হচ্ছে যারা ক্লাসে আছি একটু প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করতে পারি, সো দ্যাট হচ্ছে তারাও আজকের ক্লাসটাতে হচ্ছে অ্যাটেন্ড করতে পারে এবং কিছু জিনিস শিখতে পারে। সো মনে রাখবেন অনেকে হচ্ছে ক্লাসগুলো রেকর্ড দেখার চিন্তা ভাবনা করেন। স্যার মাথায় রাখবেন যে কোনো জিনিস লাইভ হচ্ছে, যে একটা হচ্ছে লাইভলি একটা ব্যাপার আছে, লাইভ করলে হচ্ছে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাকে অ্যান্সার দিতে পারবো, বাট আপনি রেকর্ড করলে ওখানে জাস্ট হচ্ছে ওয়ান ফ্লো হবে, আপনি জাস্ট শুনতে পারবেন বাট কিছু আস্ক করতে পারবেন না যদি কোনো কিছু জানার থাকে। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে অ্যাড হয়েছে। আমাদের সাথে অ্যাড হয়েছে হচ্ছে কে কে, কাশ্মীম আছে, মিম আছে, হচ্ছে রাদিয়া আক্তার আছে। যারা যারা আছেন প্রত্যেকে হচ্ছে একটু কাইন্ডলি হচ্ছে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং সবার হচ্ছে প্রিপারেশনের কি অবস্থা, অ্যাকাউন্টিং ঠিকঠাক করে পড়ছেন কিনা, অথবা আপনাদের অ্যাকাউন্টিং এ আর কোনো প্রকার ক্লাসের দরকার আছে না, অথবা সিকিউ হতে পারে সেটা, তারপর হচ্ছে অনেক প্রকার সমন্বয় আছে সেগুলোর উপর কোনো প্রকার ক্লাস, বেসিক ক্লাস অথবা হচ্ছে সিকিউ ক্লাসও দরকার আছে কিনা। যেহেতু হচ্ছে আমরা অনেক প্রকার হচ্ছে এমসিকিউ পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমাদের সাথে লাবিবা অ্যাড হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমাদের সাথে দেখছি বেশ কিছু মানুষ অ্যাড হয়েছে। প্রত্যেকে ক্লাসের শুরুতে বলছি রেসপন্স করবেন। দেখেন অনেকে হচ্ছে কিপটামি করেন, ক্লাস করেন বাট হচ্ছে যে আমরা কিছু জিজ্ঞেস করি না বা হচ্ছে অ্যান্সার দিই না, এরকম আসলে ক্লাস করে কোনো লাভ নেই। আপনাকে রেসপন্স করতে হবে, এখন আপনার মনে থাকবে, আপনার যদি ভুল হয় তাহলে সেগুলো আমি আপনাদেরকে সংশোধন করার চেষ্টা করবো, সো দ্যাট নেক্সট টাইম আর সেই ভুলটা হবে না। আশা করছি আজকের ক্লাস থেকে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাড হয়েছে আমাদের সাথে। ওকে, আমরা হচ্ছে আর দেরি করব না, আপনাদেরকে আবার একটা লাস্টে ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিতে পারি এবং হচ্ছে আমরা আমাদের ক্লাসটা আমাদের ফ্রেন্ডদের কাছে মেনশন করতে পারি। ওকে ডান, আমরা হচ্ছে এখন ক্লাস স্টার্ট করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের, এটা আমরা প্রত্যেকে জানি। কত সালের, আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিই, একটু আমিও শেয়ার করে দিই। আপনারা শেয়ার করে দিতে পারেন চাইলে। অ্যাকাউন্টিং এমসিকিউ সিকিউ, ওকে ডান, শেয়ার ডান। আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করলাম, আপনারাও চাইলে করে দিতে পারেন। ওকে, সিকিউ ক্লাস দরকার স্যার। ওকে ইনশাআল্লাহ, উৎপাদন ব্যাপারে এমসিকিউ করলে ভালো। ওকে ঠিক আছে, ভেরি গুড। এই যে এইভাবে কথা বলতে হবে কেমন, 1932 ঈশা জাহান বলছে। ওকে স্যার, তাহলে আমরা সবাই জানি হচ্ছে অংশীদারি ব্যবসায় হচ্ছে আমাদের আইন হচ্ছে 1932 সাল। আমাদের কাছে তিনটা ব্যবসা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, একটা হচ্ছে অংশীদারি ব্যবসা, একটা হচ্ছে কোম্পানি ব্যবসা। মাথায় রাখবেন এক মালিকানা ব্যবসার কোনো প্রকার হচ্ছে আইন হয় না। হ্যাঁ, এরপর অংশীদারি ব্যবসা হচ্ছে 1932 আর কোম্পানি ব্যবসা হচ্ছে 1994, এটা একটু মাথায় রাখতে হবে কেমন। ওকে, সো এটা যেহেতু সহজ, আমি প্রত্যেকের অ্যান্সার অপেক্ষা করছি না, আমরা হচ্ছে আমাদের আজকে ট্রাই করবো অনেকগুলো এমসিকিউ পড়ার জন্য। আচ্ছা, এখন কি বলছে স্যার, দেখেন অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কিরূপ? অসীম,
সসীম, মূলধন দ্বারা সীমাবদ্ধ, আইন দ্বারা সীমাবদ্ধ। এইটা নিয়ে একটু কথা বলতে হবে, তার ফাঁকে হচ্ছে আপনারা কাইন্ডলি দ্বিতীয় নাম্বারে অ্যান্সারটা কি হবে একটু কাইন্ডলি জানাবেন, কেমন? আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অ্যান্সার করেছে হচ্ছে কে কে, আমাদেরকে অ্যান্সার করেছে হচ্ছে ঈশা রহমান, রাদিয়া আক্তার, কাশমিম, তারপর হচ্ছে যে কি চলে গেছে, এরপর হচ্ছে সাহা, আর কে আছে? ওকে, সো অনেকে দেখছি অ্যান্সার করলো, নীরব অ্যান্সার করলো, মাশাল্লাহ, ওকে ভেরি গুড যারা যারা অ্যান্সার করছেন। ওকে, সো স্যার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা যেহেতু সহজ সবাই বলতে পারছে, সেটা হচ্ছে কি অসীম বলছে, কেমন? অসীম। স্যার এখন এটা নিয়ে কিছু সম্পূরক প্রশ্ন করি, অথবা যদি এখান থেকে অথবা এটা রেঞ্জ থেকে আরো যদি প্রশ্ন হয় সেগুলো একটু বলে দিই। স্যার এক মালিকানা ব্যবসা এবং হচ্ছে অংশীদারি ব্যবসার মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের দুইজনের হচ্ছে অথবা এই দুইটার দায় হচ্ছে অসীম। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র এক মালিকানা ব্যবসার দায় হচ্ছে অসীম, এটা ভুল কথা। অংশীদারি ব্যবসার দায়ও অসীম, অর্থাৎ এখন দায় অসীম বলতে কি বোঝাচ্ছে, এটা ম্যানেজমেন্টের প্রশ্নটা আসতে পারে। মনে করেন যে আপনি ব্যবসায় যে পরিমাণ মূলধন ইনভেস্ট করছেন, যদি আপনার কোনো প্রকার ক্ষতির শিকার হয় বা দেউলিয়ার শিকার হয় ব্যবসা, তখন আপনার মূলধনের বাহিরে গিয়ে আপনার ব্যক্তিগত সম্পদে আপনাকে দিয়ে ব্যবসার যে ক্ষতিটা সেটা কাভার আপ করতে হবে, এটা হচ্ছে অসীম দায়। কেমন? শুধুমাত্র হচ্ছে কোম্পানি ব্যবসাটা হচ্ছে এই দুইটা থেকে ডিফারেন্ট, অর্থাৎ কোম্পানি ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা থেকে ডিফারেন্ট। অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসার দায় হচ্ছে আমার অসীম, কোম্পানি ব্যবসার দায় হচ্ছে সসীম, অর্থাৎ আপনি যতটুকু শেয়ার কিনবেন একটা কোম্পানি, ওই পরিমাণ শেয়ার দ্বারা আপনার দায় সীমাবদ্ধ থাকবে। আশা করি বোঝা গেছে, কেমন? ওকে, সো ভাইয়া আয় বিবরণী কি মালিকানা তহবিলে বসে? আয় বিবরণী কি মালিকানা তহবিলে বসে? না ভাইয়া, আয় বিবরণী বসে না। আয় বিবরণীর যে যেটা নিট লাভ, এই নিট লাভটা হচ্ছে আমাদের হচ্ছে মালিকানা তহবিলে বসে বা মালিকানা সত্ত্বে বসে, কেমন? আচ্ছা, সো হচ্ছে অনেকে অ্যান্সার দিয়েছে মাশাআল্লাহ, অসীম বলছে, আবি বলছে অসীম, ভেরি গুড। ওকে, সো অনেকে অ্যান্সার দিয়েছে, যারা যারা অ্যান্সার দিয়েছে সবাইকে ধন্যবাদ, সবারটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এরপরে খেয়াল করেন স্যার 3 নম্বরে কি বলছে, একটু খেয়াল করেন ভালো করে। এই কোয়েশ্চেনটা প্রায়শই আসতে দেখা যায়, কি বলছে দেখেন, চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ লোকসান কিরূপ বন্টন হয়? এটা আমাদের কাছে খুবই সিম্পল, মূলধন অনুপাতে, সকলের মত অনুযায়ী এবং উত্তরণের অনুপাত অনুযায়ী। কি বলছে স্যার? চুক্তির অবর্তমানে, অর্থাৎ যদি ব্যবসার মধ্যে যদি চুক্তি না থাকে অথবা চুক্তি আছে কিন্তু আমার মুনাফার অংশটা, লাভ লোকসানটা কিভাবে বন্টন হবে এরকম হতে পারে, কিন্তু তখন সেটা বলা হয় না। সেক্ষেত্রে যদি অর্থাৎ চুক্তি আছে, সেক্ষেত্রে দেখেন যদি ওখানের মধ্যে মুনাফার অংশ যদি উল্লেখ না থাকে কে কতটুকু নিবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বলুন তো, একটু কাইন্ডলি দেখি তো কে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, সবাই ভেরি ফাস্ট মাশাআল্লাহ। ক বলছে, তারপর হচ্ছে সাহা বলছে ক। ওকে, ভেরি গুড। সহজ প্রশ্ন করে ফেলছে মনে হয়, না বেশি সহজ হয়ে যাচ্ছে, সবাই পারতেছে দেখতেছি, একটু কঠিন। আচ্ছা, একজন ভুল করছে। স্যার টপিক টপিক কি নিয়ে? স্যার এটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, হ্যাঁ, অংশীদারি ব্যবসা নিয়ে। ওকে, তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এটা কি হবে বলুন তো, এটা হবে কি সমহারে, সহজ জিনিস। এরপরে যাই, এরপরে কি বলছে, এই যে এখন আসছে, এটা হয়তো বা একটু অনেকে আমরা না পারতে পারি, সো এটা নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে একটু কথা বলার ব্যাপার আছে। এটা একটু হয়তো বা আমরা অনেকেই না পারবেন, যারা যারা বেসিক ক্লাসে প্রত্যেকে পারবেন অবশ্যই। আহা, আমার পিসি তো একটু হচ্ছে হয়ে গেছে গা, স্টাক হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। শামজুর রহমান বলছে 3A, ওকে। আচ্ছা, সমহারে এটা বলছে। এখন 3 নাম্বারটার অ্যান্সার কি হবে একটু কাইন্ডলি বলুন তো সবাই। স্যার আমরা সবাই জানি হচ্ছে এরকম অনুপাতগুলো এখানে একটা এক হবে, যেমন এখানে ভুল হয়েছে, এখানে এক হবে, এই যে এখানে এক হবে। ধরো একটু সরি, আমার হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, এটা দাঁড়াই গেছে, হ্যাং গেছে, অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা কাজ করতে জাস্ট, হ্যাঁ এটা এটা
আবার ডাউনলোডের একটা অপশন আছে। আচ্ছা আসছে তো, ওখানে স্টার্ট হয়ে গেছে যে। আচ্ছা আসছে এখন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে স্যার একটু দেখি, হ্যাঁ এটা 1 হবে, 2:3:1। হ্যাঁ এটা হচ্ছে কি, সরি একটু লেট হয়ে গেছে তার জন্য, এখানে 1 হবে। কেমন, এখানে কি হবে, 1 হবে। স্যার অনুপাত বের করার জন্য আমাদের একটা শর্টকাট মাথায় রাখতে হবে কি, দেখেন এই যে সবগুলো অনুপাতকে যোগ করব, 3 2 1 যোগ করলে কত হবে, 6। অর্থাৎ আমার যে মুনাফাটা থাকবে ওই মুনাফাকে আমরা 6 ভাগে ভাগ করব। আমাদের কারটা বের করতে বলছে, সি নাম্বারটা বের করতে বলছে, তার মানে হচ্ছে এই যে তৃতীয় নাম্বার যে ব্যক্তি তারটা বের করতে হবে। তার অনুপাত কত বলুন তো, তার অনুপাত হচ্ছে 1। তাহলে কিভাবে করব, একদম সহজ, 90,000কে কত দিয়ে গুণ, ভাগ 6 দিয়ে ভাগ, কত দিয়ে গুণ করতে হবে, তার অনুপাত কত, 1। এই যে 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়, 15,000 টাকা অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হবে কত, 15,000 টাকা। যারা ক বলছেন তাদেরটা ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে আমাদের এটাও শেষ, আলহামদুলিল্লাহ। উত্তর দিয়েছে শানজুর রহমান, তারপর হচ্ছে শাহাদ, তারপর হচ্ছে কি সিফাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পূজা দে, ওকে অনেকে অ্যান্সার দিয়েছে, ভেরি গুড সবাইকে। আচ্ছা এরপরে চলে যাই আমরা, এরপরেরটা কি বলছে স্যার, দেখেন এই যে এটা অলরেডি বলছি একটু আগে, বলুন তো এটা কি হবে, অংশীদারি ব্যবসা কোন ব্যবসার অনুরূপ, মানে অনুরূপ বলতে কোন ব্যবসার সাথে এটার মিল আছে, সমবায়, রাষ্ট্রীয়, এক মালিকানা, কোম্পানি। স্যার দেখেন মাথায় রাখবেন, এখানে যে এমসি গুলো আমি পড়াচ্ছি আপনারা সবসময়, আমি প্রতিদিন বলে থাকি যে একটা চ্যাপ্টারে সবসময় হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির যদি এমসি গুলো যদি বলি, সবগুলো 20 থেকে 25টা এমসিকিউ থাকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, আর বাকি সবগুলো হচ্ছে একদম সিমিলার, মানে একবার এভাবে আসছে আর একবার অন্যভাবে আসছে। যেমন দেখেন, মনে করেন যে হচ্ছে আপনি এখন বৃষ্টি পড়তেছে বাইরে, আপনি একবার শর্ট প্যান্ট পরে গেছেন, এরপরে হয়তো আপনি প্যান্ট পরে গেছেন, তো এক মানুষটা একটাই, সো মানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি সাজে বা হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট আউটফিটে যাচ্ছেন, বাট আপনি মানুষ হচ্ছে একজন। এখন এখানে প্রশ্নগুলো প্রায়শই এক সিমিলার আসে, 20-25টা প্রশ্ন থেকে বারবার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে বারবার সেম কোয়েশ্চেন গুলো কি আসে, বাট আমার কোয়েশ্চেনের যে রেঞ্জটা সবসময় একই থাকে। সো আমি লাইভ ক্লাসে যে এমসি গুলো পড়াচ্ছি এগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করার ট্রাই করেন, কেমন, একদম সিনসিয়ারলি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন। আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি কি স্যার, দেখেন তো সানজিদ অ্যান্সার দিয়েছে হচ্ছে কি গ। ওকে এক মালিকানা ব্যবসা, হচ্ছে আমার হাতে লেগে চলেও আসছে। নীরব বলছে গ, ভেরি গুড, সি হবে। ওকে শানজুর রহমান ভাই ভুল করছেন, ভাই ভুল করা যাবে না, এই সহজ সহজ প্রশ্নগুলো কিভাবে ভুল হয় আমাদের বলেন তো। ঈশা রহমান বলছে গ, ভেরি গুড। আচ্ছা এরপরে আমরা যাই স্যার, এরপরে কি বলছে স্যার, খেয়াল করেন এই যে এই বিষয়টা খেয়াল করেন একটু, এটা নিয়ে একটু কথা বলবো, এটা হয়তো আপনারা অনেকে জানেন। 6 নম্বরে কি বলছে, অংশীদারদের উত্তোলনের কোনো তারিখ উল্লেখ না থাকলে উত্তোলনের উপর কত মাসের সুদ নির্ণয় করতে হয়। এগুলো আমরা বেসিক যে ক্লাসগুলো করি চ্যাপ্টারে, ওই ক্লাসগুলোতে আমরা মানে পড়াই ফেলি, সবাই জানার কথা, কেমন। পূজা দে স্যার, আপনি হচ্ছে কোন জিনিসটা অ্যান্সার করতে, যেহেতু আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে সবাই সবার সাথে কানেক্ট হয়েছি, কারো নেট স্লো, কারো নেট অনেক ফাস্ট। সো হচ্ছে আমি এখন 6 নম্বরে চলে আসছি, আপনি এখন কি 6 নম্বরে অ্যান্সার দিচ্ছেন নাকি হচ্ছে 5 নম্বর, এটা আমি তো বুঝতেছি না, এই জন্য আপনার কাইন্ডলি নাম্বারের পাশে হচ্ছে একটা 5 নম্বর 6 নম্বরের পাশে কখগুলো লিখবেন একটু কাইন্ডলি, কেমন। আচ্ছা বাচ্চা বাহ, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছে হচ্ছে শানজুর রহমান অ্যান্সার দিয়েছে, শাহেদ অ্যান্সার দিয়েছে। আচ্ছা ভেরি গুড, সবাইকে ধন্যবাদ যারা যারা অ্যান্সার দিচ্ছেন খুব ফাস্ট। আচ্ছা এরপরে হচ্ছে আর কে অ্যান্সার দিয়েছে, ঈশা রহমান অ্যান্সার দিয়েছে, গুড, ভেরি গুড। পূজাতে অ্যান্সার দিয়েছে, মাশাআল্লাহ। স্যার এখন এটা নিয়ে আমি কয়েকটা কথা বলি, একটু খেয়াল করেন স্যার, মাথায় রাখবেন উত্তোলনের উপর আমরা বেশ কিছু প্রবলেম ফেস করি। যেমন উত্তোলনের উপর যদি বলে প্রত্যেক মাস, দেখেন উত্তোলনের সুদ নিয়ে কিভাবে কথাগুলো প্রশ্নে থাকতে পারে, আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে, প্রত্যেক মাসের মাঝামাঝি, প্রত্যেক মাসের শেষে উত্তোলন। এরপরে হচ্ছে স্যার 2 মাস পর পর উত্তোলন, 3 মাস পর উত্তোলন, হ্যাঁ। এরপরে থাকতে পারে কি সারা বছর ধরে উত্তোলন, বুঝে গেছে। এখন স্যার দেখেন কোন প্রকার তারিখ যদি উল্লেখ না, তখন কি হবে বলুন তো, সারা বছর ধরে উত্তোলন বা বার্ষিক উত্তোলন বা কোনো প্রকার উত্তোলন বলা না থাকলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে।
6 মাসের কি ধার্য করা হয়? সুদ ধার্য করা হয়। কেমন? এখন এটা নিয়ে আর একটা কথা বলি যে এই চ্যাপ্টারের মধ্যে যদি যেমন হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদের বেলা সেম কথা, মনে করেন যে ঋণ প্রদান করছে ব্যবসায়ী কোনো একজন অংশীদার, কিন্তু কোন তারিখ দিছে এটা উল্লেখ নাই। সো ওই ক্ষেত্রে আপনাকে 6 মাসের সুদ ধার্য করতে হবে। তার মানে এখানে এই চ্যাপ্টারের মধ্যে উত্তোলনের সুদ আর যে ঋণপত্রের সুদ, এই দুইটার ক্ষেত্রে যদি কোনো প্রকার তারিখের উল্লেখ না থাকে তখন আমাদের কি করতে হবে বলুন তো? তখন আমাদেরকে 6 মাসের গড় সুদ ধার্য করতে হবে, মনে থাকবে। আর যদি মাসের শুরুতে উত্তোলন বলে তখন 6.5 দিয়ে গুণ করি উত্তোলনের ক্ষেত্রে, মাঝামাঝি বললে 5.5, তারপর শেষে বললে হচ্ছে কি হবে বলুন তো? শেষে বললে হচ্ছে 6, আমরা হচ্ছে 6.5, সরি মাঝামাঝি বললে 6, এরপরে হচ্ছে শেষে বললে হচ্ছে 5.5। বুঝে গেছে? ওকে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে এরপরে যাই। এরপরে কি বলছে দেখি তো? এরপরে কারা স্যার আজকে কিছু লিখতে পারি নাই। আচ্ছা প্রিশঙ্কর দাস, সমস্যা নাই, আগামীকাল তোমার এক্সাম আছে না আবার? ঠিক আছে ইনশাল্লাহ, এটার জন্য পড়ো। আজকে কিছু লিখতে পারো নাই, যে পড়ালেখা না করলে তো এরকমই হবে তোমাদের। এরিন বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা কেন অসুবিধা হচ্ছে ভাইয়া? কোনটা বুঝতেছেন একটু কাইন্ডলি বলুন, আমি আবার ইনশাল্লাহ রিপিট করবো। কেমন? ওয়ালাইকুম সালাম। এরিন অনেক লেট করে আসছেন ভাইয়া। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্য কি কি দেখেন তো? চুক্তি, একাধিক সদস্য, অসীম দায়। এই কথাটা মানে হচ্ছে, আমি সবসময় বলি হচ্ছে আমরা যখন ম্যানেজমেন্ট পড়ি বা ফাইন্যান্স পড়ি বা যে কোনো টপিক পড়ি, যে কোনো টপিক সম্পর্কে যখন যে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বৈশিষ্ট্য থেকে এমসিকিউ হয় স্যার। বিশেষ করে বৈশিষ্ট্য থেকে স্যার মনে রাখবেন, বৈশিষ্ট্য থেকে সবসময় এই যে বহুপদী, এই যে এটা আমরা এটার নাম এই এমসিকিউগুলোকে আমরা কি বলি? বহুপদী বলি না? বহুপদী। আজকে থেকে এটা জিনিস মাথায় রাখবেন স্যার। ম্যানেজমেন্ট হোক, তারপর হচ্ছে কি এরপর হচ্ছে কি এমসিকিউ, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অথবা যে কোনো প্রকার থিওরিটিক্যাল সাবজেক্ট, সেটা ইকোনমিক্সও হতে পারে। যে কোনো প্রকার থিওরিটিক্যাল সাবজেক্টে যখন হচ্ছে বৈশিষ্ট্য আপনি দেখবেন, বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট মনে রাখবেন? এগুলো থেকে বহুপদী প্রশ্ন হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন স্যার? স্যার আপনাদের শর্ট সিলেবাসের হওয়ার কারণে অনেক সময় আপনাদের লাভবানও মনে হয় আমার, আবার অনেক সময় মনে হয় যে আপনারা অনেক বেশি লুজার। কারণ দেখেন আপনাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। সো ডিপলি প্রশ্নগুলো করা যায়। বৈশিষ্ট্য যেমন আগে সাধারণত বৈশিষ্ট্য প্রশ্ন খুব কম হতো, কিন্তু এখন যেহেতু শর্ট সিলেবাস, স্যারদের প্রশ্ন করার রেঞ্জ অনেক কম, স্যাররা ট্রাই করে একদম ডিপ টাইপ করার জন্য। সো বৈশিষ্ট্যগুলো একটু দেখবেন যখন হচ্ছে আপনারা কোনো থিওরিটিক্যাল চ্যাপ্টার বা কোনো টপিক পড়বেন। কেমন? ওকে, সো আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বুঝে গেছি, আমরা কোয়েশ্চেনের ম্যাথ প্যাটার্নও বুঝতে পারছি। কেমন? আচ্ছা এরপরে দেখি আমাদেরকে কে কি বলছে একটু দেখি। স্যার যদি সাপ্তাহিক বলে তখন কি হবে? সাপ্তাহিক বলে না ভাই, এটা কি বলে আমি আপনাকে বলি। সেটা হচ্ছে মাসের শুরুতে, মাঝামাঝি, মাসের শেষে, 2 মাস পর পর, 3 মাস পর পর, এবার বার্ষিক, এরপর এছাড়া আর কিছু বলে না। কেমন? এই যে দেখেন আপনাদের মাথায় মানে কত প্রকার যে উদ্ভট কথাবার্তা আসে। তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার বলুন তো? এটা সবাই বুঝতে পারতেছেন। অংশীদারি ব্যবসায় চুক্তিও থাকে, একাধিক সদস্যও থাকে, আবার দায় অসীম। তাহলে 1, 2 ও 3 তিনটা আমাদের অ্যান্সার হবে। কেমন? এরপর আমরা যাই, এরপরে কি বলছে স্যার খেয়াল করুন। এই যে এই জিনিসটা, অংশীদারি কারবারে বিলোপ ঘটে। কি কি কারণে বিলোপ ঘটতে পারে? স্যার আমরা পড়তেছি অ্যাকাউন্টিং, কিন্তু দেখবেন মনে রাখবেন স্যার, আমরা যারা হচ্ছে কমার্সে আছি অথবা যারা আর্টসে থাকেন, আমরা সবাই মাথায় রাখবেন যে আপনি যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্ট একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। দেখেন আমরা এই যে অংশীদারি ব্যবসা, তারপর হচ্ছে কি শেয়ার, এই বিষয়গুলো হচ্ছে আমরা পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, এগুলো সবগুলো কিন্তু আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই তিনটাতে কোনো না কোনো জায়গায় মানে এগুলো ইন্টারকানেক্টেড। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা ম্যানেজমেন্টেও পড়ছি, তাই না? ম্যানেজমেন্টে পড়ছি না স্যার? সো ম্যানেজমেন্টে এটা কিন্তু আছে। অংশীদারি কারবারে বিলোপ ঘটে কিভাবে ঘটে স্যার? আমরা অংশীদারি ব্যবসায় পড়ছিলাম, কোনো অংশীদারের মৃত্যু হলে, কোনো অংশীদার দেউলিয়া হলে, কোনো অংশীদার পাগল হয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে ম্যানেজমেন্ট একটা প্রশ্ন বলে দিই, যে ওই যে পাঁচটা ধারা 40, 41, 42, 44, এরকম পাঁচটা ধারা কি কি কারণে হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটতে পারে। সো কাইন্ড অফ প্রশ্নটা ওই টাইপসের। তাহলে এটা একদম সহজ। এটা হচ্ছে কি, অংশীদারদের কোনো অংশীদার যদি মৃত্যুবরণ করে, সে যদি দেউলিয়া ব্যাংক্রাফট হয়ে যায়, এবারে কি বলছে হচ্ছে কি, অংশীদার পাগল হয়ে গেলে তখন ওই ব্যবসাটা কি হবে? বিলোপ ঘটাতে হবে। কেমন? ওকে, সো 1, 2 ও 3 অর্থাৎ 3 জনের মধ্যে যে কোনো কারো যদি এই ঘটনাটা ঘটে যায় তাহলে হচ্ছে কি হবে? এটা আমরা যে সে বিলোপ সাধন করতে হবে।
আচ্ছা তাইলে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এরপরে আমরা এরপরে যাই, কেমন? এরপরে হচ্ছে আমাদের কি বলছে দেখেন, এই যে আসছে, এখন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, একটু সবাই একদম রিল্যাক্স মাইন্ড একটু খেয়াল করেন। একটু পারবেন আমি জানি, এটাতে আমি হয়তোবা আপনাদেরকে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে বলতেছি, অথবা একটু কঠিন মনে করার জন্য, বাট এগুলো অতটা কঠিন না, জাস্ট কিছু ট্রিক্স ফলো করলে হয়ে যাবে। কি বলছে দেখেন, আবু বাবু ও লাবু, খুব সুন্দর কথা না স্যার? আবু বাবু ও লাবু, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেন স্যার, এটা স্টার মার্ক দেন, এটা আমাদের দরকার। এটা হচ্ছে অনেক সময় স্যাররা যদি প্রশ্ন কঠিন করতে চায় তখন আমাদেরকে এই ধরনের প্রশ্ন দেয়, সিকিউতে দিবে, এমসিকিউ দিবে। একটু খেয়াল করেন কি বলছে, আবু বাবু ও লাবু একটি অংশীদারি প্রতিষ্ঠানে 3 জন অংশীদার 1/1/2022 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লক্ষ টাকা, 75,000 টাকা, 50,000 টাকা। 2022 সালে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়ায় 72,000 টাকা। ওকে, এবার কি বলছে খেয়াল করেন, অংশীদারদের মূলধন, এই যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এখানে স্যার এই জায়গায় একটু ফোকাস করতে হবে। দেখেন মূলধন অনুপাতে, এই যে মুনাফা বন্টন করলে লাভু কত টাকা মুনাফা পাবে। স্যার দেখেন আমরা সবাই জানি যে আমাদেরকে যখন হচ্ছে কি বের করতে বলে, কোন একজন অংশীদারদের মুনাফার অংশ বের করতে বলে, তখন আমাদের কি কি লাগে বলুন তো? আমাদের তখন সবসময় আমাদের ওই যে লাভ, ওই যে আমাদের লাভ ক্ষতির যে অনুপাতটা 3:2:1 এটার প্রয়োজন হয়। দেখেন এ ম্যাথের কোথাও আমাদের অনুপাতের কথা উল্লেখ নাই। যখন অনুপাতের কথা উল্লেখ থাকবে না আপনাকে মাথায় রাখতে হবে, এই দেখেন এই কোশ্চেনে মূলধন অনুপাত বলে দিয়েছে, আপনাকে মূলধন অনুপাতের কথা বলা থাক বা না থাক মাথায় রাখতে হবে যে আমরা সবসময় অনুপাত উল্লেখ ডিরেক্টলি না থাকার প্রশ্নে সবসময় মূলধন অনুপাত দিয়ে আমরা কি করব, আমাদের কাজগুলো করতে হবে, কেমন? অথবা সমান হারে অনেক সময় বলে দেয়, বাট কিছু বলা না থাকলে আমরা সমান হারে করব। কিন্তু মূলধন অনুপাত বললে আপনাকে এখন কি করতে হবে, এই মূলধনটাই ব্যবহার করে আমার অনুপাত বের করতে হবে। বুঝছেন সবাই? বুঝে গেছে নাকি একটু বলুন তো? তাহলে আমাদেরকে যখন বলবে মূলধন অনুপাতে কি বের করতে বলে, মূলধন অনুপাতে কি বের করতে বলছে স্যার বলুন তো আমাকে এখন? মুনাফার অংশ। স্যার এগুলো কিন্তু সিকিউতে বলে দেয়, সিকিউতে অনেক সময় অনুপাত দেওয়া থাকে না, তখন আমাদের কি করতে হয়? এখন আসেন আমরা এখন একদম একটা শর্টকাট দেখবো কিভাবে এই মূলধন ইউজ করে এখান থেকে অনুপাত বের করা যায়। আসে প্রথমে লিখে ফেলি 1 লক্ষ, তারপর হচ্ছে কি 75,000, আবার হচ্ছে কত 50,000 টাকা। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখন হয়তো বা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় কি করতেছেন, কোচিং এ অথবা হচ্ছে বিভিন্ন ব্যাচ আপনারা পড়েন, ওখানে এক্সাম চলতেছে, সো ওখানে অ্যাকাউন্টিং এক্সাম যে সামনে থাকে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নগুলো আপনি দেখবেন, আপনি পরীক্ষায় আপনি পাবেন, মাস্ট পাবেন, এখান থেকে এরকম টাইপের প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। সো একটু সবাই একদম মনোযোগ দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি কেউ না বুঝেন কাইন্ডলি প্রশ্ন করবেন। স্যার আমরা এখানে পড়ালেখা আপনাদের সাথে সবসময় থাকি হচ্ছে আপনাদেরকে আপনাদের কাজে যাতে আমরা আসতে পারি, যেমন আপনাদের কোনো প্রকার প্রবলেম, যে কোনো প্রকার ক্লাস যেন আমরা নিতে পারি। কোনো প্রশ্ন থাকলে মাস্ট হচ্ছে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য, কেমন? ক্লাসের বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনারা চাইলে আমাদের পেজে হচ্ছে নক দিতে পারেন, অবশ্যই আপনাকে জানানো হবে, কেমন? সেটা হতে পারে কোনো পড়াশোনা বিষয়ক, সেটা হতে পারে কোনো প্রকার আমাদের কোর্স নিয়ে বা ব্যাচ নিয়ে, কেমন? ওকে আচ্ছা আমরা একটু অপ্রাসঙ্গিক কথা বললাম তার জন্য দুঃখিত। আসেন এখন দেখেন স্যার আমাদের ফার্স্ট কাজ কি করব, দেখেন এই যে এখানে যে টাকার ফিগারটা দেওয়া আছে, দেখেন 1,75,000, 50,000। স্যার দেখেন সবগুলোতে একটা কমন, আমি শর্টকাট বলতেছি কিভাবে বের করতে হয়। দেখেন সবার কাছে 3টা করে শূন্য আছে মিনিমাম, এই যে শূন্য, এগুলো আমরা বাদ দিয়ে দিই, কেমন? তাহলে স্যার দেখেন তো 8 থাকে কত, প্রথমটাতে থাকে হচ্ছে 100, এরপরটাতে 75, এরপরে 50, ডান। এরপরে স্যার দেখেন আমরা এগুলো ছোট থেকে পড়ে আসতেছি, কেমন? আমরা এভাবে কিভাবে করবো স্যার দেখেন তো। আচ্ছা এখন ভালো করে খেয়াল করেন, এখানে এই যে 100, 75, 50 এগুলো হয়তো বা অনেক কমন সেন্স দিয়ে করা যায়। দেখেন এই তিনটার মধ্যে স্যার দেখেন একটা এমন একটা সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ করতে হবে যে তিনটা যেন ভাগ যায়। এবার আমরা যদি চুজ করে 25, অবশ্যই 25 দিয়ে এটা ভাগ করা যায়। এখন এই বয়সে যদি আপনি এই বুড়া বয়সে আপনারা এক একটা বুড়া বুড়ি এখন ক্লাস করতেছেন, হ্যাঁ অবশ্যই বুড়া বুড়ি, এই বয়সে এসে যদি বলেন যে স্যার এটা কেমনে বুঝবো, তাহলে ভাই কি করবো বলেন, আমি আর কি করতে পারি আপনাদের জন্য? এটা দেখে বুঝে যাচ্ছে যে এটা 25 দিয়ে ভাগ দেবে, তাহলে দেখেন তো ওকে যদি 25 দিয়ে ভাগ দিই 4 25 100, আবার 75কে যদি 25 দিয়ে ভাগ করি 3 25 100, 50কে যদি 25 দিয়ে ভাগ করি 2 25 50, এখানে হচ্ছে 3 25 75, কেমন? তাহলে 4:3:2। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে আবু বাবু এবং লাবু, আবু হচ্ছে এটা হচ্ছে আবু, এটা হচ্ছে বাবু, বা নামগুলো তো চমৎকার। এরপর হচ্ছে কি লাবু, লাবু কত, লাবু লাবু এই যে লাবু 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 লা
বু। এরপর কি আসছে ভাই? এরপর আসছে কি? এটা হচ্ছে বাবু, না ভুল করতেছি কি জন্য? এটা হচ্ছে বাবু, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লাবু। এখন আমাদের কারটা বের করতে বলছে। আচ্ছা আমি একটু একটু দেখি তো, কমেন্ট পড়ি তো একটু, কে কি বলছে, কে কি বলছে একটু দেখি। আহ সবাই 9B বলতেছে। আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছে। স্যার বিয়ে হয়তো নাই তো এখনো, বুড়া কিভাবে হবো? আচ্ছা ওরা শুধু কি বিয়ে করলেই হচ্ছে বুড়া হয়ে যায়? ও তাহলে তুমি বিয়ে করলে বুড়া হয়ে যাবা নাকি? এবার এমসিকিউ তে গোল্ডেন ডান। আচ্ছা এটা নীরব, মাশাআল্লাহ। এবার কি বলছে? স্যার দ্বিতীয় পত্র আত্মীয় নিয়ে একটা ক্লাস নিবে, ভালো হয়। স্যার সরি, আমি হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোন একটা দিনে হচ্ছে আপনাদের একটা লাইভ ক্লাস দিব দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী নিয়ে। বাট দুঃখের বিষয় হচ্ছে আপনারা আর্থিক বিবরণী যেদিন নিই ফার্স্ট পেপার নিয়েছিলাম, আপনারা ছিলেন না কেউ। লাস্ট সোমবার আমি অনেক বেশি উইক ছিলাম, দ্যাটস আমি ক্লাসটা নিতে পারি না, মিস হয়েছে। বাট আমি এটা কোনো একদিন নিয়ে নেবো ইনশাল্লাহ। আপনাদেরকে ক্লাসে থাকতে হবে কেমন? এরপরে তার মানে আমাকে কোয়েশ্চেন এমন আসবে। আচ্ছা এক্সাম না দিয়ে ক্লাস করি স্যার। আচ্ছা ভেরি গুড, আচ্ছা ভেরি গুড নীরব নবী সরকার। আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ সবাইকে। আসেন তাহলে আমরা একটু ঠিক করি। আমরা এতক্ষণে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি স্যার বলুন তো? তাইলে আমাদের, স্যার আপনি তো বুড়াদের বুড়া। হ্যাঁ আমি তো বুড়াদের বুড়া, আমি তো সেটা বলছি তাই না? আচ্ছা আমি তো বুড়া, আমি কি ওখানে জিজ্ঞেস জোয়ান বলছি? আচ্ছা স্যার খেয়াল করেন, তাইলে এখন ভালো করে বুঝছেন। সেটা হচ্ছে আমাদের এরকম মূলধন উপাদান বের করতে হবে। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা আগে মূলধনটা লিখবো, লিখে ওখান থেকে অনুপাত বের করবো। এই যে 4 3 2 শেষ। এখন আমাদের কি বলছে স্যার দেখেন তো, লাবুরটা বের করতে। লাবুর অনুপাত কত বলুন তো? লাবু লাবু কোথায়? লাবু শেষে, লাবু হচ্ছে 2। তাইলে এখন তিনটাকে যোগ করেন, 4 যোগ 3 যোগ 2, 4 3 7 9। তাহলে টোটাল ভাগ কয়টা? 9টা। তার মানে আমার যে বন্টনযোগ্য মুনাফা 72, এই 72,000কে 9 দিয়ে ভাগ করব। লাভু কত বলুন তো? লাভু হচ্ছে 2, 2 দিয়ে গুণ করবো। তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে 8,000 টাকা, 2 দিয়ে গুণ করলে কত হবে? 16,000। তাহলে অ্যান্সার হবে কত? খ। সো অ্যান্সার হবে 16,000 টাকা। সবাই কি বুঝতে পারছেন? কাইন্ডলি বলেন তো। তাহলে আমাদের ফার্স্ট 1 নাম্বার কাজ হচ্ছে মূলধন থেকে অনুপাতে কনভার্ট করা। এবার অনুপাত দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে করে ওভাবে, কেমন? পারা যাবে তো ইনশাআল্লাহ, তাই না? বলুন তো পারবেন কিনা? পারবেন সবাই, বলুন তো পারবেন কিনা? আচ্ছা এরপরে হচ্ছে সি বলছে। এই সি হবে না বাবা, তাহলে তো আপনি আচ্ছা এটা তো দেখলাম মাত্র। ওকে ডান, আলহামদুলিল্লাহ পারবো। সবাই কথা বলতেছে না কিন্তু ক্লাসে, সবাই কথা বলতেছে না, ক্লাস কথা বলতে হবে ভাইয়া। আচ্ছা এই যে এই ব্যাপারটা, এটাতে একটু আমি আর একটা স্টার মার্ক লাগাই। এটা তো হয়তো বা আমি জানি অনেকে পারবে না। দেখি তো কারা কারা পারবে, একটু দেখি তো। মনে করব যারা এটা পারবে তারা হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আসবে কোনো এমসিকিউতে তারা আটকাবে না। একটু দেখি তো, এটাতে একটু স্টার মার্ক দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট, একটু ট্রিকি আছে স্যার, একটু চিন্তা করেন। সেম আগের ম্যাথটা কি বলছে দেখেন, বাবুয়ের উত্তোলন 8,000 টাকা। বাবুয়ের কথা বলতেছে এখন, কেমন? আচ্ছা একটু আগে কি আমরা বাবুর কথা বলছিলাম, লাবুর কথা। এখন কি বলছে? বাবুয়ের উত্তোলন 8,000 টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ। স্যার দেখেন দুইটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা মনে রাখবেন, আমরা এমসিকিউ কে শর্টকাটে আমরা উত্তর দেওয়ার জন্য আমরা উদ্দীপক এবং প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলোতে আমাদের ওই জয়েন্ট গুলোতে আমাদের পয়েন্ট করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কি করতে হবে? একদম জয়েন্টে জয়েন্টে দেখতে হবে। দেখেন এই প্রশ্নের দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বাবুয়ের উত্তোলন 8,000 টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করলে। একটু আগে কিন্তু আমরা মুনাফা ব্যয় করছি, বাট এখন বলছে না ওই অনুপাতে না। কি বলছে? মুনাফার সমান। তার মানে হচ্ছে এগিয়ে যে 72,000 টাকা, এই 72,000কে আমরা সমান ভাগে ভাগ করব। আচ্ছা ভাগ করে ফেলি আগে, প্রশ্ন উত্তর দেওয়ার আগে। 3 জন অংশীদার, তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 24,000 টাকা, রাইট? তাইলে প্রত্যেকে কত পাবে স্যার? 24,000 টাকা। আর একটা শর্টকাট বলি, আমাদের এমসিকিউ ট্রিক হচ্ছে আপনারা এমসিকিউ গুলো পড়ে, এই যে উদ্দীপক এবং প্রশ্ন পড়ে কিছু জটলা ওই প্যাচ বলে না, জিলাপির প্যাচ, অথবা হচ্ছে মেয়েদের মতো প্যাচগুলো বলে না মেয়ে, সো এরকম আর কি, কেমন? এখানের মধ্যে হচ্ছে আগে জিলাপির প্যাচগুলো খুলে ফেলতে হবে। সরি মেয়েরা আবার মাইন্ড করে না, মেয়েরা তো কথায় কথায় মাইন্ড করে ফেলে। যাই হোক মাইন্ড গুলো কিছু হবে না, আমি এখন দূরে, আপনারা মাইন্ড গুলো কি আর আসে যায়, কাউকে তো দেখতেছিও না। যাই হোক, সো দেখেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি বলুন তো, আমাদের মুনাফা গুলোকে হচ্ছে
কিছু পয়েন্টগুলোকে আমরা জিরাবির পেজগুলোকে খুলে ফেলতে হবে, তাহলে ম্যাথ করাটা ইজি হবে। যেমন এখানের মধ্যে মুনাফা সমানভাবে ভাগ করে, মুনাফা ছিল 72, 3 দিয়ে ভাগ করলে 24, তাহলে একজন 24,000 টাকা করে পাবে। ডান। এবার কি বলছে দেখেন, হলে সমাপনী মূলধন কত? তাহলে দেখেন স্যার বাবু, এই যে বাবু, তাহলে কারটা বাবু, তাহলে এখন দেখেন আমরা কি করব, বাবু এর সমাপনী মূলধন বের করবো। কেমনে বের করবো স্যার? দেখেন সমাপনী মূলধন এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে, ভালো করে বুঝেন, প্রারম্ভিক মূলধনের সাথে, ভালো করে দেখেন, প্রারম্ভিক মূলধনের সাথে যে বিষয়গুলো সমন্বয় করা দরকার, সমন্বয় বলতে কি বোঝাচ্ছি? যোগ এবং বিয়োগ, অর্থাৎ যে উপাদানগুলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করব সেগুলো যোগ করব, যেগুলো বিয়োগ করা সেগুলো বিয়োগ করব, করার পরে যে টাকাটা ফাইনালি থাকবে ওইটার নাম হচ্ছে বেসিক্যালি সমাপনী মূলধন। সবাই কি ভালো করে বুঝছেন কিনা একটু আমাকে জানান তো। তাহলে স্যার বলুন তো, সমাপনী মূলধন কিভাবে পাবো? প্রারম্ভিক মূলধনের সাথে যে সমন্বয়গুলো করতে হয়, অর্থাৎ আয়গুলো যোগ করতে হয়, ব্যয়গুলো বিয়োগ করতে হয়, অথবা এটাও বলতে পারি যে উপাদানগুলো মূলধনকে বৃদ্ধি করবে সেগুলো যোগ করতে হয়, আর যেগুলো হ্রাস করবে সেগুলোকে বিয়োগ করতে হয়। এখন আমরা দেখেন স্যার এখানের মধ্যে আমরা কোন উপাদানগুলো বৃদ্ধি করে বলেন তো স্যার? মূলধনের সুদ আমার মূলধনকে বৃদ্ধি করে, বেতন, কমিশন অংশ, মুনাফার অংশ। স্যার খেয়াল করেন ভালো করে, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। আবার আমার সাথে বলেন তো, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। আবার মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, এই বিষয়গুলো মূলধনকে বৃদ্ধি করে, তাহলে এগুলো প্রারম্ভিক মূলধনের সাথে কি হবে? অ্যাড হবে। মূলধনকে হ্রাস করে কোনগুলো? সেটা হচ্ছে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। আবার বলেন, মূলধনকে হ্রাস করে কোনগুলো? নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। আবার বলেন স্যারের সাথে, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এই তিনটা হ্রাস করে। তাহলে আমরা এই চারটাকে বৃদ্ধিগুলোকে যোগ করব আর হ্রাসগুলোকে বিয়োগ করবো, তাহলে সমাপনী মূলধন। আসেন তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল বাবুর বলেন তো? প্রারম্ভিক মূলধন ছিল 75,000 টাকা। কেমন? আচ্ছা, এরপরে বাবুয়ের দেখেন কি বলছে, কি বলছে, মুনাফা। তাহলে মুনাফা কি করবে? আমার মূলধনকে বৃদ্ধি করবে। সমান ভাগে ভাগ করলে কত হবে? 24। তাহলে 75-এর সাথে আমার কি হবে একটু দেখেন তো, এখানে 75,000 হবে, আমার লিখে অনেকেই বুঝে না। 75-এর সাথে 24,000 যোগ হবে। কেমন? মুনাফা যেহেতু 24 যোগ হবে। উত্তোলন করছে সে কত বলুন তো? 8,000। এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা সবাই জানি 24 থেকে এই যে আমরা এটা যোগ করবো, এটা বিয়োগ করবো, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? এটার সাথে এটা যোগ বিয়োগ করলে 16 পাওয়া যায় 91,000 টাকা অ্যান্সার। বুঝছেন সবাই? তাহলে অ্যান্সার কত হবে? এই যে গ নাম্বারটা। সবাই কি পারবেন নাকি বলুন তো? সবাই ইনশাল্লাহ এরকম ম্যাথ যদি আসে পারবেন তো নাকি? আজকের এখানে হয়তো বা শুধুমাত্র উত্তোলন দেওয়া আছে আর মুনাফা দেওয়া আছে, বেতন, কমিশন যদি এগুলো দেওয়া থাকে, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, তখন ঘাবড়ে যাবেন। কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। জাস্ট আপনি কি করবেন, প্রারম্ভিক মূলধনের সাথে আপনার একদম সিরিয়ালি যাবেন। প্রারম্ভিক মূলধনের সাথে মূলধনের সুদ, তারপর হচ্ছে কি মুনাফার অংশ, বেতন, কমিশন সবগুলো যোগ করবেন। বিয়োগ করবেন কি বলুন তো? উত্তোলনের সুদ, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, এই তিনটা বিয়োগ করবেন, করলে যেটা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধন। ক্লিয়ার নাকি বলুন তো একটু কাইন্ডলি? সবাই ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? বলুন তো একটু দেখি। আমি অনেকক্ষণ কথা দেখি নাই। স্যার ম্যাথের পিছনে বেডশিট এটা কুচকে গেছে, টেনে দেন। বেডশিট কুচকে গেছে? আচ্ছা, ও বেডশিটটা ফাজিল। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাস থেকে আমি ঠিকঠাক বিছানার জন্য সবকিছু ঠিকঠাক করে আনবো আর কি। যেমন এরকম কুচকায় থাকবে না, টেনশন করিয়েন না আপনারা। আচ্ছা দেখি এখানে কে কি বলছে। মোটামুটি পারবো স্যার, আর একটু বলেন। আয় হায় রে, যা আমি জানি, আমি তবু মাইন্ড করছে। আচ্ছা যাই হোক, মাইন্ড করছে, মাইন্ড করলে সাইন করা যাবে না। আর আপনি মাইন্ড করলে কি হবে ভাইয়া? আচ্ছা স্যার আর একবার প্লিজ। আচ্ছা আবার বলতাম, মাইন্ড করছি স্যার। স্যার ঠিক আছে, কিছু হবে না, মাইন্ড করলেও কিছু হবে না, সমস্যা নেই। তাহলে তো আপনি বুড়া। আচ্ছা ওকে, সো আমরা একটু করে বলি, আবার একটু করে বলতে হবে না। হ্যাঁ তোমাদেরকে দুঃখ স্যারের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যারের বিয়ের পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি ভালো কথা বলছো, গুড। ওকে ডান। হ্যাঁ এটা নিয়ে আর কথা বলেছো, আমাদের অনেক দূর আগাইতে হবে, তাই না? যেতে হবে বহু দূর। কেমন? সময় নষ্ট করা যাবে না স্যার। এরপরে যাই, এগুলো একদম সহজ, এগুলো আমি দুমদাম করে বলে ফেলি, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? একদম সহজ, 20 জন, আমরা সবাই জানি। এরপরে কি আসছে দেখেন, অংশীদারি কারবারে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এটাও জানি, এটা হচ্ছে 20 জন না 10 জন হবে। এটা ভুল হয়েছে এখানে, সরি এটা ভুল হয়েছে এখানে। কেমন? এখানে ভুল হয়েছে, এটা কত হবে? এটা হবে 10 জন। ওকে, একটু দেখাই সবাইকে।
এটা হবে কি 10 জন 10 জন। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাইলাম। সাধারণ অংশীদারি ব্যবসা যদি হয় তাহলে সেখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কয়জন? 20 জন। বুঝা গেছে? আর যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয় তাহলে কত হবে, কয়জন হবে বলুন তো? 10 জন। সো এটা একটু নোট ডাউন করে রাখেন, এটা একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখেন। এটা প্রশ্নে বেশি আসে, কেমন? একটু ডাউন করে রাখেন। সাধারণ অংশীদারি হলে 20 জন হবে, আর ব্যাংকিং হলে কত হবে? 10 জন হবে। ক্লিয়ার না বলুন তো? স্যার কি এখনো বিয়ে করে নাই? আই হাই, তোমরা এগুলো কি শুরু করে দিয়েছো? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো বলা ঠিক না। সবাই পড়াশোনায় মনোযোগ দেয়। হ্যাঁ, এগুলো করা যাবে না। আপনি তো মাইয়া সব কিছু মাইন্ড করেন। আচ্ছা নিলয়, প্রবীণ বড়ুয়া, নিলয় তুমি এখানে এদের সাথে ঝগড়া করিও না ভাই। এখানে বুঝছো, তুমি এদের সাথে ঝগড়া করলে পারবা না, ব্যক্তিগত জীবনেও তো এদের সাথে ঝগড়া করে পারবা না। আচ্ছা, মাইয়ারা একটু কিছুক্ষণের জন্য চোখ এবং কান অফ করে রাখেন। হ্যাঁ, প্রথমত নিলয় অথবা যে ছেলেরা আছো তোমরা এখানে যতজনই থাকো না কেন, প্রথমত তোমরা প্র্যাকটিক্যাল লাইফে এদের সাথে ঝগড়া করে পারবা না, এবং এখন এখানে অনলাইনে দেখবা তোমাকে সবাই ঝাপাই পড়বে। সো এখানে ঝগড়া করার কোনো দরকার নাই ভাই, বাবা চুপ করে থাকো। যত বেশি মিউট থাকবা তত তোমার জন্য ভালো হবে, কেমন? আর একটা বিষয় হচ্ছে কি বলতেছে, আমার স্যারের বউ এখনো জন্ম নেয় নাই। প্রবীণ নিলয়, এই রে পোলা ভাই কি শুরু করে দিয়েছে দেখো তো। তোরা এগুলো বন্ধ কর, বেয়াদব, মাইক দিব। হ্যাঁ, মাইক দিব। কিরে ক্লাস কখন শুরু হলো? আই হাই, এটা কই থেকে আসছে? ওর ঘুম থেকে আসছে, ওরা একটু হচ্ছে পুষ্পে দত্ত, এরা একটু চা দেন তো কেউ। পেছারি চা খেয়ে গিয়ে কফি খেয়ে গিয়ে ক্লাসটা করুক স্যার। থাক, আমরা হচ্ছে এসব বাদ দিই, আমরা পরে যাই। হ্যাঁ, 35 মিনিট আগে। আচ্ছা ওকে, যাই তাহলে। এরপরে আমরা যাই, কি বলছে স্যার দেখেন, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি, এটা নিয়ে একটু কথা বলে ফেলি। স্যার দেখেন, সম্পূরক প্রশ্ন, সবাই আশা করি এই জিনিসটা জানেন, বাট আমি কিছু কথা বলে ফেলি, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। কেমন? কি বলছে স্যার, খেয়াল করেন। মূল ভিত্তি, ভালো করে বুঝেন। মূল ভিত্তি, সবাই এটা ধরে ফেলছেন স্যার, মূল ভিত্তি হবে এখানে কি অনুমোদন পত্র, ট্রেড লাইসেন্স, কিছুই হবে না। সবাই আমরা জানি কি বলছে, চুক্তিপত্র, সবাই জানে। বাট আমি কয়েকটা কথা বলি, সেটা কি স্যার খেয়াল করেন। যখন বলবো আপনাকে মূল ভিত্তি, কয়েকটা নামে আসবে স্যার, খেয়াল করেন। এই যে চুক্তিপত্রটা, চুক্তিপত্র বা হচ্ছে চুক্তি, এই জিনিসটা কয়েকটা নামে, কয়েকটা প্রশ্নে আসতে পারে। কিভাবে আসতে পারে একটু খেয়াল করেন, সবাই ভালো করে বুঝেন। প্রথমত স্যার এখানে আসতে পারে, দেখেন প্রথমটা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথমটা হচ্ছে এই যে মূল ভিত্তি, মূল ভিত্তি এই নামে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রধান বা হচ্ছে মূল উপাদান, এই নামেও কোশ্চেনটা আসতে পারে, কেমন? আর একটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক উপাদান বা হচ্ছে বিষয়, বিষয়। সো এই যে এই তিনটার যেটাই আসুক না কেন, অ্যান্সার হবে সবসময় চুক্তি বা চুক্তিপত্র, মনে থাকবে। আর চুক্তি নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্যার দেখেন, অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক হচ্ছে চুক্তি। এবার আমরা জানি চুক্তি লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে, কেমন? এখন স্যার দেখেন, এখন খেয়াল করেন, লিখিত চুক্তি বাধ্যতামূলক না, কিন্তু চুক্তি থাকাটা বাধ্যতামূলক। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার দেখেন, তাহলে চুক্তি খেয়াল করেন লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে। সবগুলো জিনিস বলে দিচ্ছি স্যার। তাহলে আমরা প্রথমে এটা বুঝি যে কি বলছে এখানে, একটু খেয়াল করেন সবাই, ভালো করে দেখেন। এই যে স্যার দেখেন, চুক্তিপত্র বা চুক্তি নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে মূল ভিত্তি, প্রধান বা মূল উপাদান, বাধ্যতামূলক উপাদান বা হচ্ছে কি বিষয় বা জিনিস, যেটাই বলুক চুক্তি হবে। এখন কত হচ্ছে স্যার চুক্তি নিয়ে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে চুক্তি দুই ধরনের হয়, চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। স্যার দেখেন, চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক না, মূলক না, একটু মাথায় রাখবেন, চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক না। আবার নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক, নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক, এটা সবাই লিখে রাখেন। চুক্তি নিবন্ধিত বা বাধ্যতামূলক হওয়া আবশ্যক না। এরপরে মৌখিক হওয়া কিন্তু আবশ্যক, মানে চুক্তি থাকতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক।
এটা বাধ্যতামূলক, অর্থাৎ মৌখিক মানে কি আপনার মাস্ট চুক্তি থাকতেই হবে, চুক্তি থাকতেই হবে, চুক্তি অবশ্যই থাকতে হবে। কেমন মনে থাকবে স্যার? এই বিষয়গুলো যেন মাথায় থাকে স্যার, মনে থাকবে? বলেন তো সবাই ভালো করে বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ মনে থাকবে স্যার, বলেন তো পারবে কিনা? আচ্ছা, আমার স্যার এর মেয়েরা ঝগড়া করলে চুল টাঙাটানি দে, না হলে থুতু দিয়ে দেয়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিরে শাহিদ, তোমার এত 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 জ্ঞান কিভাবে মেয়ে সম্পর্কে? তুমি তো মনে হচ্ছে নারী বিশ্লেষক। হ্যাঁ, তুমি এত কিছু কেমনে জানো? আচ্ছা, এরপরে আমরা যাই, আগাই, এরপরে আমরা আগাই। এই মেয়েটা এগুলো বাদ দাও, হ্যাঁ গবেষণা বাদ দাও, আমরা পড়ি, মনোযোগ দিয়ে পড়তে হবে, অনেক দূর যাইতে হবে স্যার, এভাবে মেয়ে নিয়ে পড়ে থাকলে হবে না। এরপরে যাই। আচ্ছা, এই যে আমরা আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথে আসছি, একটু খেয়াল করেন কি বলছে এখানে। একটি অংশীদারি কারবারে এক্স ওয়াই জেড তিনজন অংশীদার, সবাই একটু প্লিজ একটু অ্যাটেনশন দেন, কেউ হচ্ছে দুষ্টামি করিয়েন না, একটু অ্যাটেনশন দেন। কি বলছে? তাদের মুনাফা বন্টনের অনুপাত 2/1, 3/1, 6/1। বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা হলে ওয়াই এর পরিমাণ কত? তাহলে আমাদের কি বলছে স্যার দেখেন তো, একটু ভালো করে খেয়াল করেন এখানে, এই যে এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে ওয়াই এরটা বের করতে বলছে। আমরা প্রথমে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অনুপাতগুলো লিখে ফেলা। অনুপাতগুলো কি একটু দেখেন তো, 2/1 অনুপাত 3/1 অনুপাত 6/1। তাহলে কি কিসে বলুন তো, 2/1, 3/1, 6/1, রাইট? এখন স্যার দেখেন আমাদেরকে কি বের করতে বলছে, একটু দেখেন তো। ওকে, এখানে কি বের করতে স্যার বলুন তো, ওয়াই এর যেটা, এই যে ওয়াই, এই যে ওয়াই ওরটা বের করতে হবে। এটা হচ্ছে কার? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আমাদেরকে এখন ওয়াই এরটা বের করতে হবে। স্যার একটু এটা হচ্ছে অনেক সময় এই টপিকটা অথবা এই প্রবলেমটা সিকিউতে ফেস করতে হয়। আমাদেরকে একটু আগে আমরা দেখছিলাম এই যেভাবে বলা যায় 3:2:1 এইভাবে ডিরেক্টলি বলা থাকে স্যার, দেখেন তাই না? একটু সবাই আমার সাথে একটু একটু এঙ্গেজ করে একটু কথা বলেন। সাধারণত আমাদের এবার দেওয়া থাকে না 4:3:2 অথবা 6:4, তারপর হচ্ছে কি 3, এভাবে বলা থাকে, রাইট? এভাবে বলা থাকে তাই না? বাট দেখেন এখানের মধ্যে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের অনুপাতটা ভগ্নাংশ আকারে দিছে। কি আকারে দিছে? ভগ্নাংশ আকারে দিছে, ডিরেক্টলি দেওয়া নাই। তাহলে ডিরেক্টলি দেওয়া না থাকলে আমরা একটু ঝামেলায় পড়ে যেতে পারি। তখন কি করতে হবে স্যার বলুন তো? এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। দেখেন এখন দেখেন স্যার 2/1, 3/1, 6/1। আপনি এখানে বলতে পারতেছেন না কে বড় কে ছোট, কে কত ভাগ নিবে। এখন এখানে লবগুলো সমান, মনে রাখবেন যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমার যে জিনিসগুলো ডিফারেন্ট হবে তখন আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। আসেন আমরা একটু দেখি শর্টকাটে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায়। একটু খেয়াল করুন, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, দেখেন এখানে যে অনুপাতগুলো আছে 2, তারপর হচ্ছে কি 3, এরপর কি 6, 2, 3, 6। এটাকে আমরা প্রথমে গুণনীয়ক বের করবো। 2 দিয়ে যায়, ছোট দিয়ে যায়, ছোট দিয়ে করে আসছি 1, 2, 3 থাকবে, 3×2 = 6। আবার কত দিয়ে যায় বলুন তো? মিনিমাম 2টাকে ভাগ করা যেতে হবে। এটা 3 দিয়ে যাচ্ছে, 1 আগের মতো বসে যাবে, 3 × 3, 3 × 3। তাহলে বলুন তো স্যার 2 × 3 কত হয়? 6। তাহলে আমাদের আজকের ম্যাথের গুণনীয়ক কত বলুন তো? 6। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে ভগ্নাংশের হরগুলা নিয়ে আমাদের কি বের করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। কেমন? এর পরের কাজ স্টেপ 2 তে একদম আমাদের কাজ শেষ। এই যে 2/1 এগুলো লিখে ফেলবো, 2/1, 3/1, এরপর হচ্ছে কি 6/1। বাস এগুলো লিখে ফেলবো, এভাবে লিখে ফেলেন সবাই, লিখে ফেলেন এভাবে। এরপর কাজ কি জানেন? ভালো করে দেখেন, এই যে এখানকার হর দিয়ে, প্রথমটা হর দিয়ে এটাকে ভাগ করেন, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 এখানেও লিখেন, বাস শেষ। এরপর দেখেন আবার সেম দ্বিতীয়টার হর দিয়ে গুণনীয়ককে ভাগ করেন, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এখানেও ভাগ, রাইট? অথবা গুণ করতে পারি, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, সবাই জানি আমরা 1, 1। এখন দেখেন এগুলো উত্তর লিখে ফেলেন। এই যে 3 এর সাথে 2 গুণ করলে 3 2 6, 3 ওকে 3, 3 2 6, 2 একে 2, 6 একে 6, 1 ওকে 1। ছোটবেলায় নামাতা পড়তেছি আর কি, তাই না?
তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেছি যে স্যার দেখেন আমাদের এই যে অনুপাতগুলো চলে আসছে, একটু মুছে দিই এগুলো, একটু খেয়াল করেন স্যার। স্যার এই জিনিসটা আমাদের অনেক সময় সিকিউতে দেওয়া থাকে না, একটু আমরা আসেন একটু দেখি। এই যে এখন কি বলছে স্যার দেখেন, তাহলে আমরা পেয়ে গেছি 6/3 অনুপাত 6/2 অনুপাত 6/1। শেষ। আমরা ছোটবেলায় পড়ছিলাম যখন একটা ভগ্নাংশের অথবা অনেকগুলো ভগ্নাংশের অথবা সবগুলো ভগ্নাংশের হর যদি একই হয়, দেখেন এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এই ভগ্নাংশগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাই না? ওকে, সামান্য ম্যাথও পড়াইছি যাতে করে আপনারা ছোটদেরকে পড়াইতে পারেন। এখন খেয়াল করেন স্যার কি বলছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। আমরা জানি হর যখন একই হয় তখন আর এগুলো দরকার হয় না, তখন আমরা পুরোটা লিখতে পারি 3:2:1। তার মানে আমরা বের করে ফেলছি এই যে এটা হচ্ছে x এর, এটা হচ্ছে y এর, এটা হচ্ছে z এর, অর্থাৎ x এ হচ্ছে 3 ভাগ, y হচ্ছে 2 ভাগ, আর z হচ্ছে 1 ভাগ। সবাই বুঝছেন কিনা বলেন তো এটা কিভাবে অনুপাত বের করতে হয়? এভাবে আমাদের যখন আমাদের ভগ্নাংশগুলো অসম থাকবে তখন অনুপাত কিভাবে বের করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে গুণনীয়ক বের করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, এরপরে এই যে বুম করে পেয়ে যাব 3:2:1। আমাদের কি বের করতে বলছে এখন দেখেন তো, এই যে y এরটা মাঝখানের জন কয় ভাগ পাবে বলুন তো? 3:2, তাহলে কত? সে 2 ভাগ পাবে। এখন আমরা টোটাল ভাগ কয়টা? 3 এর সাথে 2 কি করবো স্যার বলুন তো? 3 এর সাথে 2 যোগ করবো, এরপর 1 যোগ করলে কত হবে? 6। তাহলে টোটাল ভাগ হচ্ছে কয়টা? 6। তার মানে আমাকে এখন কি করতে হবে, আমার যে বন্টনযোগ্য মুনাফা এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90,000কে 6 দিয়ে ভাগ করব। এখন আমাকে কাটটা বের করতে বলছে, y এরটা, y কত? 2 দিয়ে গুণ করবো। তাহলে 90কে 6 দিয়ে ভাগ করলে 15,000, 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে 15 দুগুণে 30,000 টাকা, রাইট? 30,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কত? 30। খ নাম্বারটা হবে আমার অ্যান্সার। সবাই বুঝছেন নাকি বলুন তো? 14 নাম্বারটা শেষ। সবাই বুঝছেন নাকি? স্যারকে বলেন দ্রুত। পারবো ইনশাল্লাহ? স্যার পারবো ইনশাল্লাহ বলেন তো, পারবো কিনা? আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ, অনেক আগে 14B। ওকে, 30,000, ভেরি গুড। ওকে, ডান। তাহলে আমরা এটা করে ফেলছি আলহামদুলিল্লাহ, ডান। এরপরে যাই। এরপর এখানে দেখেন কি বলছে, নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক? অলরেডি আমি বলে ফেলছি, সেটা হচ্ছে কি চুক্তি, সময় নষ্ট করা যাবে না। এরপরে দেখেন অংশীদারি কারবারে উত্তোলনের সুদ কি নির্দেশ করে? এটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন, সবাইকে একটু বলে দিই, এটা একটু বলে দিই স্যার। দেখেন এখান থেকে যত প্রকার প্রশ্ন আসতে পারে সবগুলো বলেছি স্যার, এটা একটু ইম্পর্টেন্ট, এটা কি স্টার মার্ক দিচ্ছি, সবাই ভালো করে বুঝেন। অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কি নির্দেশ করে বলুন তো? এটা বলুন তো, 16 নম্বরটা বলুন তো একটু কাইন্ডলি। কয়েকটা জিনিস লিখি, একটু সবাই খেয়াল করেন। মূলধনের সুদ, ধরো এখান থেকে সবগুলো সম্পূর্ণ প্রশ্ন যেটা সবগুলো লিখে দিচ্ছি। মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ঋণের সুদ, তারপর পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। এই যে দেখতেছেন এগুলো সব দেখি তো কি অ্যান্সার দিছে 60। স্যার বাতাস হচ্ছে চারদিকে। আচ্ছা, বাতাস হচ্ছে চারদিকে, বৃষ্টি হবে আর কি ইনশাআল্লাহ। এটা 16 নাম্বার কি বলতেছে? গ বলতেছে, আই বলতেছে। বাহ, শিপ্রা দাস, আই ডি, বাহ চমৎকার। ওকে স্যার দেখেন ধন্যবাদ, এটা যারা সঠিক উত্তর দিয়েছেন একটু খেয়াল করেন। মাথায় রাখবেন যে এই যে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ঋণের সুদ, এগুলো সবগুলো হচ্ছে ব্যয়। এগুলো কি বলুন তো? এগুলোকে সবগুলোকে কি বলা হয়? ব্যয় বলা হয়। আর এগুলোকে বলা হয় আয়। সো দেখেন আজকে আমার প্রশ্ন আসছে কোন জায়গা থেকে? এই যে এটা নিয়ে, উত্তোলনের সুদ নিয়ে। সো নেক্সট টাইম তাহলে এটা একটা রেঞ্জ, আমি ভালো করে দেখেন, আমি সবসময় বলি যে ম্যাথ করার সময় একটা রেঞ্জ থেকে পড়তে হবে। আমি ওই যে রেঞ্জ থেকে প্রশ্নটা আসছে
ওই রেঞ্জে প্রত্যেকটা প্রশ্ন আমার জানতে হবে, কত টাইপের প্রশ্ন আসতে পারে আমাকে জানতে হবে খুব ভালো করে, রাইট? কি বলছে খেয়াল করেন, উৎপন্ন উত্তর, উত্তরণের সুদ, এই দুটো হচ্ছে আমার জন্য আয়। আর এই রেঞ্জ থেকে আরো প্রশ্ন হতে পারে, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ঋণের সুদ, সবগুলো হচ্ছে আমার জন্য ব্যয়। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এখানে রেঞ্জটাকে বুঝতে পারছেন? সবাই বলুন তো, বুঝছেন কিনা? পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? ওকে, ভেরি গুড। ওকে, ডান। আমরা চলে যাই, বলে ফেলছি উত্তর কি হবে বলুন তো। এটা হবে আমার জন্য আয়। কেমন? এরপরে যাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, অংশীদারি ব্যবসায় অংশীদারগণের কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়, সমান অনুপাতে, একটি নির্দিষ্ট অনুপাতে, মুনাফা বন্টন অনুপাতে, অংশীদারদের চুক্তি অনুযায়ী। মনে রাখবেন এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন বলবে মূলধন বিনিয়োগ করতে হয়, তখন হবে কি অংশীদারি চুক্তি অনুযায়ী, অর্থাৎ চুক্তির মধ্যে উল্লেখ থাকে, ব্যবসার স্টার্টিং এর সময় উল্লেখ থাকে কে কত টাকা করে কি করবে, মূলধন বিনিয়োগ করবে, এটা কি থাকবে, উল্লেখ থাকবে। তখন কি হবে, এটা অংশীদারি চুক্তি হয়ে যাবে। কিন্তু যখন বলবে চুক্তিতে উল্লেখ নাই, মুনাফার অংশ কিভাবে হচ্ছে বন্টন হবে, তখন সমহারে। দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট স্যার। দেখেন তাহলে একটু দেখেন, একটু লিখে দিই স্যার। মূলধন বিনিয়োগ হবে, মূলধন বিনিয়োগ হবে কি বলুন তো স্যার, চুক্তি অনুসারে, চুক্তি অনুসারে, চুক্তি অনুসারে। কেমন? বাট যখন বলবে কি আমার মুনাফার অংশ, মুনাফার অংশ, দেখেন স্যার ভালো করে দেখেন, মুনাফার অংশটা কয়েকভাবে কি হতে পারে, বন্টন হতে পারে। ভালো করে বুঝেন কি কি। একটা হচ্ছে মূলধন অনুপাতে, মূলধন অনুপাতে, একটা হচ্ছে মুনাফা অনুপাতে, একটা হচ্ছে আমার সমান হারে, সমান হারে। ভালো করে বুঝেন স্যার, প্রশ্নগুলো বুঝেন যে প্রশ্নগুলো কিভাবে কিভাবে আসতে পারে। দেখেন মূলধন বিনিয়োগ করা হবে চুক্তি অনুসারে, এটা মাস্ট কম্পালসারি, কারণ বিজনেস স্টার্ট করার সময় এটা চুক্তি থাকতে হবে মাস্ট, নাহলে বিজনেস হবে না। বাট মুনাফার যে অংশটা অথবা ক্ষতির অংশটা, এটা বলতে পারি ক্ষতির অংশ, এই যে ক্ষতির অংশ, মুনাফা হলে অবশ্যই ক্ষতি হবে। সো ক্ষতির অংশটা স্যার দেখেন তিন ভাবে হতে পারে, মূলধন অনুপাতে, মুনাফা অনুপাতে, সমহারে। স্যার মাথায় রাখবেন, ভালো করে বুঝেন, যদি চুক্তির মধ্যে উল্লেখ থাকে মুনাফার ব্যাপারটা, চুক্তি, এই দুটো হচ্ছে চুক্তি অনুযায়ী। দেখেন এই চুক্তি অনুযায়ী, এই দুটো হচ্ছে কি চুক্তি অনুযায়ী। চুক্তিতে যদি উল্লেখ থাকে মুনাফা অনুপাতে কি হবে, সরি এটা এটা ভুল হয়েছে, এটা মুনাফা হবে না, এটা ভুল হয়েছে, এটা মুনাফা হবে না, এটা চুক্তি হবে, চুক্তি, 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 চুক্তি। দেখেন যদি চুক্তিতে উল্লেখ থাকে যে মূলধন অনুপাতে আমাকে মুনাফা দিতে হবে, তাহলে মুনাফা হবে। আর যদি চুক্তিতে মুনাফার কোনো বিষয় উল্লেখ না থাকে, তখন আমাকে মাস্ট কি করতে হবে, সমান, অর্থাৎ সমানভাবে সবাই সমান সমান নিয়ে যাবে। কেমন? বুঝা গেছে? গুড স্যার। চুক্তিতে উল্লেখ না থাকলে, চুক্তিতে উল্লেখ না থাকলে, চুক্তিতে উল্লেখ থাকলে চুক্তি অনুসারে হবে। ওকে, এরপর কি বলছে স্যার, দেখেন এই যে দেখেন আবার আসছে স্যার, একটু আগে আমি যেটা বলছিলাম, অংশীদারি ব্যবসার মূল উপাদান কোনটি, মূল। দেখছেন তিন ভাবে প্রশ্নটা আসছে। এই যে এটা কি হবে, অংশীদারি চুক্তি। একটা হচ্ছে বাধ্যতামূলক, আর একটা হচ্ছে কি বলুন তো মূল উপাদান, একটা হচ্ছে মূল ভিত্তি। তিন ভাবে এই যেটা আসছে, অংশীদারি চুক্তিটা তিন ভাবে আসতে পারে। কি কি বলুন তো? একটা হচ্ছে মূল উপাদান, বাধ্যতামূলক, আর একটা হচ্ছে কি মূল ভিত্তি। কেমন? ডান। এরপর এখানে যায় কি বলছে, চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ কি দাবি করতে পারে। খুব ইম্পর্টেন্ট, এটা বলুন তো। এটাও স্টার মার্ক দেন, এটা অনেকবার আসে, এটা আসতে পারে মাস্ট, এটা স্টার মার্ক দেন। সবাই এটা জানে আমরা, তারপরও অনেকে হয়তো বা জানি না, বাট আমি একটু রিমাইন্ডার দিচ্ছি সবাইকে। বলতে এটা কি হবে, একটু দ্রুত বলুন তো, এটা কি হইতে পারে? 19 নাম্বার বি বলতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলে এই মেয়েগুলা? ভাই মাইক দিব যে বেশি মাইক দিব মনে হয় তো কিছু না, এত এই যে বুড়া বয়সে এসে যদি বলে মনে হয় পড়াশোনা। স্যার দেখেন এটা অ্যান্সার হবে কি জানেন, এটা অ্যান্সার হবে হচ্ছে
আমি বলে দিই, এটা অ্যান্সার হবে হচ্ছে ঋণের সুদ। একটু করে বলি, ঠিক আছে স্যার। চুক্তিবদ্ধ উল্লেখ না থাকলে আমরা জানি যে ঋণের সুদটা 6% ধরতে হয়। ব্যবসায়ের মধ্যে কোনো অংশীদার ঋণ দিছে, কিন্তু ওখানে ঋণের কোনো প্রকার সুদ ধার্যের কথা বা ঋণের সুদের কথা উল্লেখ নাই, তখন আমরা জানি হচ্ছে কি 6% সুদ ধার্য করতে হয় 1932 সাল আইন অনুযায়ী। যখনই আমাকে সুদের ধার্যের কথা বলা থাকে 6% সুদ ধার্য করতে হবে, এই কথাটা মানে হচ্ছে চুক্তির মধ্যে উল্লেখ থাক বা না থাক, ঋণ প্রদান করলে একজন অংশীদার তাকে মাস সুদ দিতে হবে 6% হারে। এটা হচ্ছে কি ঋণের সুদ। কেমন? ওকে ওকে, এরপরে যাই। এবার খেয়াল করেন স্যার কি বলছে। অংশীদারি ব্যবসায় যে হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় ও ভুল সমূহ সমন্বয় সাধন করে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে কি লাভ লোকসান সমন্বয় হিসাব। অর্থাৎ যে এন্ট্রিগুলো, যেমন বেতন বাদ পড়ে যেতে পারে, মূলধনের সুদ বাদ পড়ে যেতে পারে, কমিশন বাদ পড়ে, তিনটা জিনিস বাদ পড়তে পারে। কি কি বলুন তো? বেতন, মূলধনের সুদ, কমিশন, অনেক সময় পণ্য উত্তোলন বাদ পড়ে যেতে পারে। এক কথায় কোনো উপাদান যদি বাদ পড়ে যায়, সেটা আমরা কি করি? লাভ লোকসান সমন্বয় হিসাব। এটা আমরা সবাই করছি, এখান থেকে একটা সিকিউ আসবে মাস্ট। লাভ লোকসান সমন্বয় হিসাব, লাভ লোকসান, এটা হচ্ছে সমন্বিত লাভ লোকসান হিসাব, সমন্বিত মূলধন হিসাব, এটা আমরা সবাই জানি। কেমন? এরপর একটু খেয়াল করেন, এখানে কি বলছে? অংশীদারি কারবার অংশীদারদের মধ্যে কোন অনুপাত লাভ লোকসান বণ্টিত হয়। এটা একদম সহজ। কোন অনুপাতে, দেখেন অংশীদারি কারবার অংশীদারদের মধ্যে কোন অনুপাতে লাভ লোকসান বণ্টিত হয় বলেন তো? সেটা হচ্ছে চুক্তি অনুপাতে, মূলধন অনুপাতে, আয় অনুপাতে, তারপর হচ্ছে কি সমান অনুপাতে। কোনটাতে বলেন তো? হ্যাঁ স্যার, আপনি বলছেন, মাশাআল্লাহ। এটা একটু বলেন তো কোন অনুপাতে হবে? একটু দ্রুত বলেন তো, এটা কোন অনুপাত হবে? একটু দ্রুত বলেন। কোশ্চেন নাম্বার কি হবে? একটু দ্রুত বলেন তো। এটা হবে কি চুক্তি অনুপাতে। স্যার দেখেন ভালো করে বুঝেন, লাভ লোকসান, অর্থাৎ আমার ব্যবসায় যদি লাভ হয় বা হচ্ছে আমার লোকসান হয়, সেটা কোন অনুপাতে? চুক্তি অনুপাতে। এখন কষ্ট স্যার, চুক্তিতে যদি লাভ লোকসানের উল্লেখ মানে অনুপাতের কিভাবে হবে সেটা যদি উল্লেখ না থাকে, তখন কি হবে? তখন হবে সমান অনুপাতে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেন্সিবল প্রশ্ন। একটু দেখেন সেন্সিবল প্রশ্নটা কি, খেয়াল করেন। দেখেন, যদি সাধারণত এই যে আমার লাভ লোকসান বণ্টিত হবে কি চুক্তি অনুযায়ী। ভালো করে বুঝেন, চুক্তি অনুযায়ী। চুক্তিতে যা উল্লেখ থাকবে সে অনুযায়ী হবে। মূলধন হলে মূলধন অনুপাতে কি হবে? অথবা সমান হতে। কিন্তু যদি চুক্তিতেই উল্লেখ না থাকে, লাভ লোকসান কিভাবে বণ্টিত হয় এরকম হইতে পারে না। আমি আমার ক্লোজ কারোর সাথে, মনে করেন আমার আব্বা অথবা আম্মার সাথে, আমার অথবা বোনের সাথে বিজনেস স্টার্ট করছি, বাট এখন ওরা এতই ক্লোজ যে আমি ওদের সাথে মানে কে কত পাবে সেটা বলতে পারতেছি না। মূলধন যার হোক, যার যত হোক, বাট এরকম অনেক সময় সম্পর্কে দেখেন অনেক সময় ক্লোজ পার্সনদের সাথে মানে ব্যবসা করতে গেলে ঝামেলায় পড়তে হয়। মানে এদেরকে বলা যায় না তুমি এত নিবে, অথবা আমি মূলধন বেশি দিছি, আমি বেশি নিব, তুমি কম দিছো, তুমি কম, এরকম বলা যায় না। সেক্ষেত্রে চুক্তিতে উল্লেখ থাকে না। উল্লেখ না থাকলে তখন কি হবে? সমান অনুপাত হবে। তাইলে যদি সাধারণত লাভ লোকসান বন্টন হয় হচ্ছে কি দিয়ে? লাভ লোকসান চুক্তি অনুযায়ী। যদি এখন চুক্তিতে যদি উল্লেখ না থাকে, তখন হবে কি নিয়ে? সমান অনুপাতে। বুঝে গেছে এই প্রশ্নগুলো? পারা যাবে? তাহলে ওইটা কি হবে? আচ্ছা স্যার, আপনি যে এই মাত্র প্রিভিয়াস এমসিকিউ একটা বলছিলেন যে মূলধন কম অনুপাতে, এই যে বুঝেন নাই, এই যে কথাগুলো বুঝেন নাই স্যার, কথাগুলো বুঝেন নাই যে চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী হবে, আর চুক্তি না থাকলে এই যে সমান অনুপাতে। এখন চুক্তিতে উল্লেখ থাকে, সেটা কি মূলধন অনুপাতে হবে নাকি অন্য কিছু অনুপাতে হবে? কথা বুঝতে পারছেন? এখন চুক্তি যদি কোনো কিছু উল্লেখ না থাকে, বা চুক্তিটাই যদি শুধু মৌখিক চুক্তি হয়, কোনো প্রকার কিছু উল্লেখ নাই, তখন কি হবে? তখন সেটা সমান অনুপাতে হবে। কেমন? এই যে দেখছেন প্রশ্নের মধ্যে কিভাবে ঝামেলায় পড়ে যান আপনারা, প্রশ্ন বুঝেন না, এই জন্য কনটেক্সট বুঝেন না। এরপরে খেয়াল করেন কি বলছে। অংশীদারি ব্যবসায় একজন সীমাবদ্ধ সবাই জানি, সীমাবদ্ধ অংশীদারদের নিচের কোনটি করতে পারে না? মুনাফা বন্টন অনুপাত অংশ নিতে পারে না, ব্যবসা হিসাব পরীক্ষা করা, ব্যবসা পরিচালনা অংশ নিতে হয় পারে না, নিজস্ব মূলধন ফেরত নিতে। কোনটা বলুন তো? এটা একদম সহজ। এটা হচ্ছে কোনটা? ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। সে সবকিছু করতে পারে। বুঝছেন সবাই? এটা মুখস্থের পড়া। খেয়াল করেন, এই জন্য বলি যে ম্যানেজমেন্ট পড়ার সময় খুব ভালো করে পড়ো, কারণ ম্যানেজমেন্টের অনেকগুলো টপিক ফাইন্যান্স এবং অ্যাকাউন্টের সাথে কি রিলেটেড আছে। কোন সীমাবদ্ধ অংশীদার, এটা হচ্ছে একটা অংশীদারদের একটা টাইপ। সে কি করতে পারে না? ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, বাকিগুলোতে করতে পারে। আচ্ছা, এরপরে এটা একটু দেখেন তো।
আমরা হচ্ছে খুব ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি, এরপর হচ্ছে ইকোনমিক্স ক্লাস আছে। এই একটু পড়েন তো সবাই দ্রুত। একটু খেয়াল করেন স্যার, 2022 সালের একটি অংশীদারি কারবারের অংশীদার জনাব সৈকত, ওকে, প্রতি মাসের শেষে সারা বছর, প্রতি মাস বলছে সারা বছর ধরে 1000 টাকা এবং শিমুল দেখেন এই যে কত 1/10/2022 তারিখে 15,000 টাকা নগদ উত্তোলন করে। ভালো করে বুঝেন জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট। উভয়ের উত্তোলনের সুদের পরিমাণ 10% হারে সুদ ধার্য করতে হবে। কি বলছে দেখেন, অংশীদারদের উত্তোলনের উপর সুদের পরিমাণ কত, তাহলে দুইজনেরটাই বের করতে হবে। আসেন আমরা করি একটু, দেখি তো এটা সবাই পারেন কিনা বলেন তো, দেখি তো সবাই পারেন কিনা, একটু দেখি, দ্রুত করেন। হচ্ছে আচ্ছা একটু করি, প্রতি মাসের কি বলছে শেষে বলছে, তাহলে হচ্ছে 1 ইন্টু কত পার্সেন্ট, 10%, এটাকে 5.5 হয়ে গেছে। আচ্ছা করে ফেললাম, আলহামদুলিল্লাহ একটা পাইলাম। এরপরে হচ্ছে কি 1/10/12, ওকে, 15,000 10% কিংবা 300, ব্যাস ডান, আমি করে ফেলছি। দেখি আপনারা করেন তো, আপনারা পারেন কিনা দেখি তো, আপনারা পারেন কিনা দেখি একটু। সবাই বলছে 22 গ, আচ্ছা হতে পারে, আই ডোন্ট মাইন্ড। উম্মে সাইমন বলছে হচ্ছে কি ক্লাস আছে, আচ্ছা শেষ করছি, একটা বলছে খ। স্যার একটু খেয়াল করেন, ভালো করে দেখেন, ভালো করে একটু দেখেন। আমি একটু আর্লি করতে হবে কারণ আমাদের ইকোনমিক্স ক্লাস আছে, একটু পরে অবশ্যই সবাই ইকোনমিক্স ক্লাসে জয়েন দিবেন মাস্ট। আনোয়ার ভাই হচ্ছে, আমরা অনেকে হচ্ছে বেসিক পারি, এমসিকিউ পারি, কিন্তু সিকিউতে কিভাবে ভালো করতে হয় সেগুলো জানি না। আনোয়ার ভাই হচ্ছে একটু পরে, আপনাদের প্রিয় আনোয়ার স্যার একটু পরে ক্লাস নেবে ইকোনমিক্সের উপর, হ্যাঁ। তো সবাই হচ্ছে অ্যান্সার করবে, সবাই হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করবে একটু পরে, একটু ধৈর্য ধরেন, আমি এটা একটু বোঝানোর পরে ইনশাল্লাহ ক্লাসটা শেষ হয়ে যাবে। ভালো করে বুঝুন স্যার কি বলছে, আমাদেরকে দুইজনেরটা বলছে, সৈকত প্রতি মাসের শেষে, তা আমরা সূত্র কি মনে আছে, এই যে 1000, সৈকতটা বের করতেছি, সৈকতটা প্রথমে, সৈকত 1000 গুণ কত পার্সেন্ট, 10%। আমরা জানি মাসের শুরুতে হলে 6.5, মাঝামাঝি হলে 6, মাঝের শেষে হলে 5.5, তাহলে 5.5 দিয়ে গুণ করি, তাহলে কত টাকা বেরো দেখেন তো, 1000 টাকা 10% কত হাজার টাকা, এই যে 100 টাকা, 100কে 5.5 দিয়ে গুণ করলে হচ্ছে কত, এই যে 550 টাকা, ব্যাস, তাই না, 550 টাকা। তাহলে প্রথম সৈকত আলহামদুলিল্লাহ ডান। এরপরে কি আসছে বলুন দেখেন তো, এরপরে শিমু আসছে, শিমুরটা কিভাবে পাবো বলুন তো, শিমুরটা আরো সহজ। দেখেন এই শিমুর ব্যাপারে গিয়ে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, শিমুর ব্যাপারে একটু কি মাথায় রাখতে হবে, দেখেন স্যার ওর তারিখ উল্লেখ আছে স্যার, দেখেন শিমু এককালীন উত্তোলন করছে, মনে রাখবেন যখন কেউ যদি এককালীন উত্তোলন করে এবং তারিখ উল্লেখ থাকে, তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে। তখন 6.5, 5.5, 6 এগুলো দিয়ে কাজ হয় না, মনে থাকবে স্যার। তাহলে প্রতি মাসের শুরুতে উত্তোলন বললে কনসেপ্টগুলো ভালো করে খেয়াল করেন, প্রতি মাসের শুরুতে, মাঝামাঝি, শেষে বললে তখন এই যে এগুলো হয়। বাট যখন কেউ উত্তোলন করবে, যে এককালীন উত্তোলনে, যে সে এককালীন 15,000 টাকা উত্তোলন করছে, কখন করছে দেখেন 1/10/2022, যখন মনে রাখবে উত্তোলনের ক্ষেত্রে বা ঋণের সুদের ক্ষেত্রে স্পেসিফিক তারিখ উল্লেখ থাকবে, তখন তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে। তাহলে কিভাবে দেবো দেখেন তো, সে 15,000 টাকা করছে, তাহলে 15,000 ইন্টু কত পার্সেন্ট, 10%, এই যে উল্লেখ আছে 10%, এই যে এখানে আছে 10%। এখন কি বলছে 1/10/2022, দেখেন এদের 1/10 কেমনে বের করবো, তাহলে 10, এই যে আমার 10 মাসের একদম প্রথম তারিখ, তার মানে 10, 11, 12, তাইলে 2022 সালে সে 3 মাস উত্তোলনটা রাখছে, 3 মাসের সুদ ধার্য করতে, তাহলে কি হবে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, বুঝছেন একটু টাফ কিন্তু এখানে। এই যে তাহলে স্পেসিফিক এককালীন উত্তোলনের ক্ষেত্রে স্পেসিফিক তারিখ মেনশন থাকলে সে অনুযায়ী সুদ ধার্য করতে হয়। কিভাবে করব,
15,000 কে 10% করবো, তাকে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের অ্যান্সার বেরোবে কত? 375 টাকা মেবি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? প্রথম হচ্ছে 550, এরপর 375, তাহলে অ্যান্সার হবে কোনটা? এই যে খ নাম্বারটা। বুঝছেন সবাই? পারবো নাকি বলুন তো, একটু কষ্ট করে পারা যাবে ইনশাল্লাহ? সবাই কি ভালো করে বুঝছেন? 550 বুঝতে, ভেরি গুড, যারা যারা উত্তর দিচ্ছেন ধন্যবাদ। পারবো? আচ্ছা, সো হচ্ছে এগুলো সবগুলো আগের মতোই, মোটামুটি অনেকগুলো করাইছি আলহামদুলিল্লাহ। আজকে আর না, আজকে মোটামুটি অনেকগুলো পড়ানো ট্রাই করছি। আজকে প্রায় কয়টা করাইছি? 23টা করাইছি আলহামদুলিল্লাহ। আমাদের এরপরে ক্লাস আছে। সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছেন। আশা করি এই চ্যাপ্টারের বেশ কিছু, প্রায় 90% অথবা 80% হচ্ছে টপিক কভার করার ট্রাই করছি। বিভিন্ন কোন কোন রেঞ্জ থেকে প্রশ্ন বেশ সেগুলো ক্লিয়ার করার ট্রাই করছি। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে ঠিক সন্ধ্যা 7টায়, সোমবারে দেখা হবে আবার, কেমন? যদি সবাই ইনশাল্লাহ বেঁচে থাকি। সো সবার জন্য দোয়া রইলো। একটু পরে হচ্ছে আমাদের ইকোনমিক্স ক্লাস শুরু হবে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।